আসসালামু আলাইকুম। আরও একটি লাইভ ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা করব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই এর পরীক্ষা আছে সামনে 23 তারিখে বিভিন্ন পদে। তো তার সমাধান বা প্রস্তুতিমূলক ক্লাস হিসেবে আজকে আমরা লাইভটি করতেছি। কিছু গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্ন আছে এবং পরীক্ষা আসার মতো কিছু প্রশ্ন নিয়ে সাজিয়েছি আজকের ক্লাস। তো চলুন শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 9 to the power x plus 9 to the power x plus 9 to the power x সমান হচ্ছে কত? আচ্ছা, তো এটাকে আমরা সমাধান করে চলুন। দেখেন 9 to the 9 power x 9 power x 9 power x, তাহলে কয়টা আছে? 3টা। তাহলে আমরা কি লিখতে পারি? 3 into 9 to the power x। দেখেন একটা দুইটা তিনটা, তাহলে লিখতে পারি 3 into 9 to the power x। তাহলে 3 into 9, 9 কে কি লেখা যায়? 9 কে লেখা যায় 3 স্কয়ার, তার উপরে x সমান হচ্ছে কি 3 into 3 to the power, পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 3 into 3 to the power 2x। তাহলে 3 যদি কমন যায় তাহলে এখানে আছে কত? পাওয়ার হচ্ছে 1, পাওয়ার হচ্ছে 2x, মানে কি 2x plus 1, 1 plus 2x যেই কথা, 2x plus 1 সেই কথা। তাহলে আনসার হচ্ছে কত? 3 to the power 2x plus 1। আনসার হচ্ছে 3 to the power 2x plus 1। দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, দুটি গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, তাহলে দেখেন আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে যেহেতু গোলক মানে হচ্ছে বৃত্তের মতো, তাহলে কি হবে? পাই আর কিউব। হ্যাঁ, পাই আর কিউব অনুপাত পাই আর কিউব, মানে কি আয়তন যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম থাকবে, কিউব হবে। তাহলে কি কি আছে? আচ্ছা, তাহলে কিউবের মান দুটি গোলকের একটা হচ্ছে 8, একটা হচ্ছে 27, তার মানে কি আর কিউব। পাই তো মনে করেন যেহেতু কমন আছে চলে যাবে, তাহলে কি আর কিউবের মান 8 আর আর কিউবের মান 27। তাহলে আর কিউব মানে কত? 8 কি লেখা যায়? 2 কিউব, আর এটা কি লেখা যায় কি 3 কিউব। তার মানে কি লেখা যায়? 2 কিউব এবং 3 কিউব। তাহলে বেজ মান কত পাইলাম আমি? বেজ মান পাইলাম 2 এবং 3। দেখেন আর কিউব মানে কি লেখা যায়? 2 কিউব। 27 কি লেখা যায়? 3 কিউব। তার মানে আর এর মান কত? 3। এখানে আর এর মান হচ্ছে 2। তার মানে বেজ মান কত? 2 এবং 3। এখন বলছে আমার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার। তাহলে পাই তো আর লাগবে না, কমন চলে যাবে, বা আর এর মান এখানে 2, তাহলে 2 স্কোয়ার কত? 4, আর এটার হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9। তাহলে কত হয়? 4:9। ঠিক আছে? ভাই সেলফ প্রিপারেশন বইয়ের উপর ক্লাস নেওয়া যায় কিনা একটু দেখবেন। ভাই নেওয়া তো যাই, আমি তো অনলাইন কোর্স চালু করতেছি এরকম সেলফ প্রিপারেশনের, তো দেখি সেটা চালু করা যায় কিনা। তারপরে যেহেতু সামনে এনএসএর পরীক্ষা আছে, তার জন্য আগে কিছু প্রস্তুতি ক্লাস নিচ্ছি। তো আজকে আমরা এটাই করি। নাম্বার 3 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই মাইনাস 1 হলে অপর উৎপাদক কত? আচ্ছা, তাহলে দেখেন এখানে যেটা আছে মানে এক্স স্কোয়ার মাইনাস, দেখেন আমি যদি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, যেহেতু মাইনাস কমন আছে এই জন্য চিহ্ন সবগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখেন এটা সূত্র পড়ে কিনা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে 1 স্কোয়ার যায় কত, যে লেখা যেই কথা 1 লেখা সেই কথা, আর 2 ইন্টু ওয়াই ইন্টু 1 মানে কি 2y। তাহলে ভিতরেটা কি সূত্র পড়ছে? ওয়াই এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। দেখেন এক্স মাইনাস মানে এক্স যখন প্লাস তখন ভিতরেরটা তো মান ঠিকই থাকবে, কিন্তু যখন মাইনাস হবে তখন ভিতরেরটা সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে আমার কি আছে? এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এটা দেওয়া আছে। তাহলে অপরটা কত হবে? এক্স মাইনাস ওয়াই প্লাস 1, ঠিক আছে? যারা যারা লাইভটা দেখতেছেন
একটু কষ্ট করে যদি শেয়ারটা করে দেন আর অনেকে দেখতে পারবে। ধন্যবাদ। তো চলুন, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান হচ্ছে 5:6। তাহলে লাভ কত? আচ্ছা, লাভ কীভাবে দেখেন, ক্রয় মূল্য হচ্ছে 5 বিক্রয় মূল্য হচ্ছে 6 বা 6, তার মানে কত লাভ হয়েছে এটা এমনি বোঝা যাচ্ছে। তাহলে কত লাভ হয়েছে? ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রয় মূল্য 6 টাকা হলে লাভ হয়েছে কত? 1 টাকা। ঠিক আছে, 6 বিয়োগ 5 কত? 1। তাহলে 1 টাকাটা লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভরশীল? লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। তাহলে 5 টাকায় লাভ 1 টাকা, 1 টাকায় লাভ কত? 5/1 টাকা। তাহলে শতকরা মানে কত? 100 টাকায় লাভ। তাহলে 100 টাকায় লাভ কত? 20। তাহলে উত্তর হচ্ছে কত? 20% লাভ হয়েছে আমার। ঠিক আছে, একটি বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তার বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে একটা বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, যদিও এটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে, কিন্তু একটা বর্গক্ষেত্র আছে। বলছে কি বর্গের বাহুর দৈর্ঘ্য আছে, বাহুর দৈর্ঘ্য কত আছে? দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের কেন্দ্র মনে করেন এটা। তাহলে আমরা যদি কর্ণটা আঁকি, যদি বর্গের ক্ষেত্রে কর্ণটা আঁকি, তাহলে আমরা কি পেয়ে যাব? বৃত্তের ব্যাসটা পেয়ে যাব। তাহলে বর্গের কর্ণ আঁকি প্রথমে। তাহলে বর্গের কর্ণ সমান হচ্ছে কি? √2a। এ মানে কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের কর্ণ কত পাইলাম আমি? √2 × 2। ঠিক আছে, এর মান কত? 2, মানে বর্গের বাহুর দৈর্ঘ্য। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের কর্ণ পাইলাম কত? √2 × 2। এখন কর্ণটা হচ্ছে কি? বৃত্তের কি হবে? ব্যাস হবে। তাহলে বৃত্তের ব্যাস হবে কত? 2.2, মানে √2 × 2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে √2 × 2 ভাগ হচ্ছে 2। কারণ কি? বর্গের ব্যাস হচ্ছে 2r। এটা সমান সমান আমরা কি লিখতে পারি আবার? 2r। 2r কেন? কারণ কি বৃত্তের ব্যাস হচ্ছে 2r। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কি? শুধু r, তার মানে কি 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 কেটে গেলে চলে গেলে কি থাকে? √2। তাহলে ব্যাসার্ধ পাইলাম কত? √2। ব্যাসার্ধ মানে কি? শুধু r। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি? πr²। তাহলে পাই ইন্টু আর এর মান কত? √2 তার স্কোয়ার। তাহলে পাই ইন্টু √2 মানে কত? √2 স্কোয়ার মানে কি? স্কোয়ার রুটে চলে যাবে, শুধু 2 থাকবে, তার মানে কি 2 পাই। তাহলে আনসার হচ্ছে কি? 2 পাই। লাইভটা যারাই দেখছেন, যদি কষ্ট করে একটু শেয়ার করে দেন, তাহলে আরও মানুষ দেখতে পাবে এবং আপনারও টাইম লাইনে থেকে যাবে, যখন ইচ্ছে দেখতে পারবেন। ইনশাল্লাহ উপকার হবে না, উপকার না হোক। আচ্ছা, তাহলে দেখেন 6 নাম্বার কি আছে? 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ 10 দিনে শেষ করতে 12 জন পুরুষকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে? আচ্ছা, তো এসব তো দেখেন যে এত বড় বড় লাইনের অঙ্ক, এটা তো আপনাদেরকে রিটেন দিলে ভালো হয়, আপনি এভাবে ডাক সাজাই লিখবেন। কিন্তু দেখেন এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে কি? জন, দিন, সময়, জন, দিন আর সময় কি হবে? গুণ হবে। কি হবে? জন, দিন এবং সময় কি হবে? গুণ হবে। বাকি যা আছে সব কি হবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমরা কি করব? আগে আস্কিং যে রাশিটা, মানে যে রাশিতে আমার মানে জিনিসটা চাইছে, সেই রাশিটা আমরা আগে কাজ করব। একই কাজ 10 দিনে শেষ করতে 12 জন পুরুষকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে? কত ঘন্টা, তার মানে কি সময় চাইছে। তাহলে সময়টাকে আমরা ধরি, কত সময় আমি জানি না, তাহলে ধরলাম এক্স। আমি বলছে কি সময়ের সাথে কিসের গুণ? জন এবং দিন। দেখেন জনও আছে, দিনও আছে, তার মানে কি এটা দুটো গুণ হয়ে যাবে। তাহলে 12 জন আর 10 দিন গুণ দিলাম, সমান হচ্ছে অপর দিকে দেখেন, অপর দিকে কি আছে? জন, দিন এবং সময় তিনটাই আছে, তার মানে কি জন, দিন, সময় গুণ দিয়ে দিব ডাইরেক্ট একদম। 10 গুণ 6 গুণ 14। তাহলে আমার কি বের করতে হবে? অজানা রাশি এক্স, মানে এখানে সময়টা। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? 10 গুণ 6 গুণ 14, আর এদিকের 10 আর 12টা কি হয়ে যাবে? নিচে চলে যাবে, কারণ কি এক্সের সাথে গুণ অবস্থা ছিল, এখানে ভাগ হয়ে যাবে। তাহলে দেখেন 10 10 কাটা, 6 দিয়ে 12 কাটলে 2, 2 দিয়ে 14 কাটলে 7। তাহলে এক্স ইকুয়াল টু 7।
7 ঘন্টা। দেখছেন এরকম করে ডাক লিখতে হবে না কিক নেমের মতো, ওটা রিটেনে করবেন। হ্যাঁ, আপনার নৈর্ব্যক্তিক আসলে তো আপনাকে স্মার্ট ওয়েতে করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। তো আপনারা কি করবেন, জন দিন সময় গুণ। যদি এখানে সময়ের জায়গায় অন্য কোনো কিছু রাশি থাকতো, তখন আমি সেটাকে ভাগ হিসেবে দিতাম। ঠিক আছে, অন্য একটা ক্লাসে দেখাবো, বা আমার চ্যানেলে কাজের অঙ্ক আছে, সেখানে করা আছে। আচ্ছা, তো পরেরটায় যাই। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 5 ও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আচ্ছা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি 100। বলছে যে কত যোগ করলে যোগফল 5 ও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যদি এরকম বলে যে দুইটি সংখ্যা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে কি করতে হবে, প্রথমে এই দুটো সংখ্যার আগে লসাগু বের করতে হবে। তাহলে 5 আর 7 লসাগু হচ্ছে, যেহেতু দুজনের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, তাহলে 5 7 35 হচ্ছে কি তাদের লসাগু। এখন বলছে 35 দ্বারা ওই 3 অঙ্কের সংখ্যাটাকে ভাগ করে দিব। তাহলে দেখি কি হয়। দেখেন 3 35 কত 105। 35কে যদি 3 দ্বারা গুণ দিই তাহলে কত 105 হয়। আর 35 100কে ভাগ করলে দেখেন 35 দ্বারা 100কে ভাগ করি, তাহলে 35 দুগুণে 70 থাকে কত 30। মানে কি আর যদি 5 বেশি হইতো তাহলে এটা 35 হইতো, তার মানে কি আরেক গুণ যাইতো। এই যে বাইরকম আর কি 3 35 105, তার মানে কি 5 কম আছে। যদি 105 হইতো তাহলে 35 দ্বারা মানে 5 ও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতো। তার মানে কত যোগ করতে হবে 5 আছে আমার 100, আর 5 যোগ করলে 105, সেটাও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাই। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করতে 5 যোগ করলে সেটা 5 ও 7 দ্বারা ভাগ যাবে নিঃশেষে। 8 নম্বর হচ্ছে 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? আচ্ছা, 3টি ক্রমিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। আচ্ছা, আমরা আগে 57-র গড়টা বের করি। বলছে কি 3টা সংখ্যা, তাহলে 3টা সংখ্যার গড় বের করতে হলে 3 দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি 3 19 57। তাহলে 19 মানে কি, 19 মানে হচ্ছে 3টি ক্রমিক বিজোড় সংখ্যা, তার মানে 19 হচ্ছে মাঝের সংখ্যা। তাহলে দেখেন বিজোড় সংখ্যার যেহেতু ক্রমিক, তার মানে কি মাঝের গড় যদি 19 হয়, তাহলে এর ছোট সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা হচ্ছে 17, আর তার পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 21। তাহলে বলছে তৃতীয় সংখ্যাটি কত, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়টি হচ্ছে 21। তাহলে উত্তর হচ্ছে 21। ঠিক আছে, গড় বের করে আমরা করে নিলাম। দেখেন 9 নম্বরে কি আছে, একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? আচ্ছা দেখেন, এগুলা তো এসব অঙ্ক তো সমীকরণ সাজিয়ে করাই যায়। যে একটি সংখ্যা হচ্ছে এক্স থেকে বাদ দিলাম এক্স এর 40% সমান হবে 30। এত কাহিনী, মানে এগুলো তো করতে অনেক টাইম লাগবে। দেখেন একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে, 40% যদি বাদ দিয়ে দিই একটি সংখ্যা থেকে, তাহলে সংখ্যাটার কত পার্সেন্ট থাকে, 60% থাকে কিনা দেখেন। 40% বিয়োগ করলে তার মানে কি 100 বিয়োগ 40, মানে আপনার 40% বাদ দেওয়ার পরে রয়েছে কত, সংখ্যাটা 60% রয়েছে। তাহলে 60% সমান হচ্ছে 30 থাকে, তার মানে 60% সমান হচ্ছে 30। তাহলে 1% সমান হচ্ছে 60/30। তাহলে সংখ্যাটা কত, 100%। যে কোনো কিছুর মানে সম্পূর্ণ হচ্ছে 100। তাহলে 30 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 100 দিয়ে কাটলে 50। তাহলে উত্তর হচ্ছে কত, 50। ঠিক আছে, দেখেন 40% বিয়োগ দিয়ে দিয়েছি, তার মানে 60% রয়েছে। বললে বিয়োগ করলে 30 থাকে, তার মানে কি 60% সমান 30। ঠিক আছে, পরে এরকম শর্টকাট, মানে নৈর্ব্যক্তিকে যত শর্টকাট এবং যত বুদ্ধি খাটিয়ে করা যায় আর কি। 10 নম্বর আছে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 ও 2 ছিল। 3 বছর পূর্বে 27 ও 2 ছিল, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? আচ্ছা, 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 ও 2 ছিল, তাহলে তাদের বর্তমান বয়স কত? বর্তমান বয়স হচ্ছে 27 যোগ 3 সমান 30, অনুপাত 2 যোগ 3 সমান হচ্ছে 5। মানে কি তাদের বর্তমান বয়স যথাক্রমে 30 ও 5। বলছে 5 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে? তাহলে 5 বছর পরে মেয়ের বয়স, মাত্রা বয়স হবে 35, আর 5 বছর পরে মেয়ের বয়স হবে 10। ঠিক আছে, 5 5 করে বাড়বে। তাহলে এটা কি হয়, 5 দ্বারা ভাগ করলে 7, 5 দ্বারা ভাগ করলে 2, 7:2। ঠিক আছে।
11 নম্বর হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে জাস্ট এটার তো কোনো কিছু না, এটা জাস্ট গণে ফেলুন যে মৌলিক সংখ্যা কিন্তু 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? 1 হচ্ছে সংখ্যাগুলোর মূল, 1 মৌলিক সংখ্যা নয়। আপনার গণতে হবে 2 থেকে, ঠিক আছে? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে কয়টি? 8টি মৌলিক সংখ্যা, ঠিক আছে? 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? 1 আবার গুনেন না। 2 থেকে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 2। একমাত্র জোড় এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, ঠিক আছে? 12, 3টি সংখ্যার গড় 10, একটি সংখ্যা 12 হলে নিচের কোনটি একমাত্র প্রচুরক হতে পারে? আচ্ছা, 3টি সংখ্যার গড় 10 মানে কি? 3টি সংখ্যার সমষ্টি কত হয়? 10 গুণ 3 মানে কত? 30। 3টি সংখ্যার সমষ্টি বের করলাম। বলছে একটি সংখ্যা 12, তাহলে 12 বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে কত? 18। তাহলে বাকি দুটো সংখ্যা কত হবে? 18। বলছে প্রচুরক মানে কি? প্রচুরক মানে হচ্ছে যে জিনিসটা বেশি আছে। তাহলে দেখেন একমাত্র 9 যদি আমি 2 বার লিখি তাহলে 18 হবে এবং প্রচুরক হবে। দেখেন 6 2 বার লিখলে 12 হয়, হয় না। 10 2 বার লিখলে 20 হয়ে যায়, বেশি হয়ে যায়। 12 তো আরও বেশি হয়ে যায়। তাহলে দেখেন একমাত্র 9, 9 দুগুণে 18 মানে 9 বেশি আছে, ঠিক আছে? তাহলে প্রচুরক হতে পারবে। আচ্ছা, 13 নম্বর হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 16, 24 ও 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে? আচ্ছা, আগে আমরা 16, 24 এবং 32-এর লসাগু করে নিই। তাহলে আমরা লসাগুর সিস্টেম কি জানি? 16, 24, 32 এরকম করে লসাগু করতে হয়। তো পরীক্ষায় তো এত টাইম নাই। আপনি কি করবেন? লসাগু করার সিস্টেম হচ্ছে ছোট সংখ্যাটাকে সিরিয়ালভাবে আপনি গুণ দিতে থাকবেন, মানে 1, 2, 3, 4 এরকম করে গুণ দিতে থাকবেন এবং আর চেক করতে থাকবেন যে পরবর্তী দুইটা সংখ্যা দ্বারা সেটা ভাগ যায় কিনা। দেখেন 16 দুগুণে 32, 32 দ্বারা 32কে ভাগ যায় কিন্তু 24 দ্বারা যায় না। 3 16 48, 24 দ্বারা যায় 48কে ভাগ, কিন্তু 32 দ্বারা যায় না। দেখেন যদি 6 16 96 করি, 6 16 96, 4 24 96 এবং 3 32 96, এরকম করে ছোট সংখ্যাটাকে গুণিতক করবেন এবং চেক করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 96, তাহলে 96 বলছে কি কোন সংখ্যার সাথে 10 যোগ করলে? আচ্ছা, সংখ্যাটা হবে আমার 96, তাহলে 96 দেখে আবার 96 আনসার দিয়ে দেন না। বলছে কি কোন সংখ্যার সাথে 10 যোগ করতে হবে? তাহলে দেখেন 86 সাথে যদি আমি 10 যোগ করি আরও, তাহলে হয় 96। তখন সেটা 16, 24 এবং 32 দ্বারা ভাগ যাবে। বলছে কি সংখ্যার সাথে 10 যোগ করতে হবে। 106 এর সাথে 10 যোগ করলে আর 116 হয়ে যাবে, তখন ভাগ যাবে না। 91 তো প্রশ্নই আসে না। এই 96 থেকে আবার 96 দিয়ে দেন না, 86 হবে। কারণ কি 86 সাথে আরও 10 যোগ করলে তখন সেটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আনসার হবে 86, ঠিক আছে? দেখেন 14 নম্বরটা 5:7, 4:9, 3:2 এর মিশ্র অনুপাত হবে। দেখেন মিশ্র অনুপাত করার নিয়ম হচ্ছে অনুপাতের প্রথম রাশিগুলো একসাথে গুণ, 5 গুণ 4 গুণ 3, অনুপাত পরের রাশিগুলো একসাথে গুণ, 7 গুণ 9 গুণ 2, তাহলে কত হয়? 4 5 20, 3 20 60, 7 9 63, 63 দুগুণে 126। তাহলে এটাকে কিভাবে ভাগ করা যায়? দেখেন 6 দিয়ে কাটলে 6 10 60, 6 21 126, তাহলে 10:21। ওকে। আচ্ছা, 15 নম্বর হচ্ছে দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে লসাগু কত? তাহলে লসাগু সমান হচ্ছে কি সংখ্যাগুলোর গুণফল ভাগ হচ্ছে কি তাদের গসাগু, ঠিক আছে? তাহলে এটা দ্বারা গুণ করলে 13 দুগুণে 26, 78 থাকে, 6 3 78, একটা 0 260, তাহলে লসাগু হচ্ছে কত? 260। সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে কি সংখ্যা দুটির গসাগু গুণন সংখ্যা দুটির লসাগু, এটা যে সূত্র। তাহলে যদি একটা যেহেতু গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে হলে কি করতে হবে? গুণফলকে গসাগু দ্বারা ভাগ করে দিতে হবে, সোজা। 16 নম্বরে আছে x + y = 4, x - y = 3 হলে 8xy এর মান কত? আচ্ছা,
তাহলে 8xy কে দেখেন আমি কি লিখতে পারি 2 × 4xy। কারণ কি আমার 8x এর কোনো সূত্র নেই, আমার 4ab এর সূত্র আছে। তাহলে এই জন্য আমি 8কে ভাঙায় 2 × 4xy লিখলাম। তাহলে 2 × 4ab সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র একদম। তাহলে 2 × এটার মান হচ্ছে কত 4 স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে কত 3 স্কোয়ার। তাহলে 2 × 16, 16 থেকে 9 গেলে কত থাকে 7, 7 দুগুণে 14। তাহলে 8xy সমান হচ্ছে কত 14। জাস্ট এটা সূত্র ফলাইছি আর 8xকে জাস্ট ভেঙে দিছি। দেখেন 17 নম্বরে কি আছে, fx সমান সমান x স্কোয়ার হয় তাহলে f × a প্লাস বি প্লাস এ মাইনাস বি এর মান কত। তাহলে fx সমান সমান x স্কোয়ার, fx সমান সমান কি হয়ে যাবে x স্কোয়ার হয়ে যাবে। তার মানে f অফ a প্লাস বি সমান কি হয়ে যাবে f অফ a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে f অফ a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর f অফ a মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং দুইটাকে কি করতে বলছে, দুইটাকে করতে বলছে যোগ। তাহলে যোগ যদি করি তাহলে প্লাস 2ab মাইনাস 2ab চলে যাবে, থাকবে কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। দেখেন fx ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেন করলাম fx সমান হবে এক্স স্কোয়ার, কারণ a প্লাস বি সমান হবে কি a প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, যেহেতু fxটা এক্স স্কোয়ার হয়ে যাবে এই জন্য এটাও স্কোয়ার হয়ে যাবে। এবং বলছে যোগ করতে, যোগ করে দিলাম, তাহলে প্লাসের 2ab মাইনাস 2ab চলে যায়, তাহলে থাকে কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এটা হচ্ছে আনসার। দেখেন x টু দি পাওয়ার y ইকুয়াল টু 64 হয় যেখানে xy পূর্ণমান, তাহলে x প্লাস y কত হবে। x প্লাস y ইকুয়াল টু 64, x টু দি পাওয়ার y ইকুয়াল টু 64 হয় সেখানে x ও y পূর্ণমান, তবে x প্লাস y কত। আচ্ছা, তাহলে দেখেন 64 কে কি লেখা যায়, 64 কে লেখা যায় 4 কিউব। তাহলে x টু দি পাওয়ার y সমান x টু দি পাওয়ার y সমান হচ্ছে কি 64 কে কি লেখা যায় 4 কিউব লেখা যায়। তার মানে x যেহেতু বেস তাহলে x এর মান হচ্ছে 4, x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু কি লেখা যায় 3 লেখা যায়। তাহলে x প্লাস y কত, x প্লাস y হচ্ছে 4 প্লাস 3 7। ঠিক আছে, যে x টু দি পাওয়ার y আর 64 কে লেখা যায় 4 কিউব, তাহলে বেস x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 3, তাহলে যেটা যোগ করলে কত হয় 7। দেখেন 19 নম্বর কি বলছে যে 10 ভাগের 1 টাকায় 40 ভাগের 1 টাকা লাভ হয়, তাহলে শতকরা লাভ কত। দেখেন 10 ভাগের 1 টাকায় লাভ কত 40 ভাগের 1 টাকা, তাহলে 1 টাকায় লাভ কত 40 ভাগের 1 গুণ এটা, এদিকে ভগ্নাংশ থাকলে নিচে 1 থাকলে সেটা উল্টে যায়, তাহলে 10 যাবে উপরে, তাহলে 100 টাকায় 100 যাবে উপরে, তাহলে 40 4 দ্বারা 100 কাটলে 25, তার মানে কত 25% লাভ হয়েছে। 100 গুণ 0.12 সমান কত। আর দেখেন দশমিকের 100-র পরে কটা শূন্য আছে, 2টা শূন্য আছে, এবং দশমিকের পরে 2টা ঘর আছে, তাহলে 2 ঘর আগে চলে আসবে, মানে 2, তাহলে কি হয়ে যাবে 2 ঘর পরে চলে যাবে, যেহেতু গুণ তাহলে কি 2 ঘর পরে চলে যাবে, শুধু 12 থাকবে। বা আমরা এটাই করি, গুণটা করি, 12 দ্বারা 100কে গুণ করি নর্মাল 1200, তাহলে দশমিকের পরে কয় ঘর আছে 2 ঘর, তাহলে 2 ঘর আগে দশমিকে দিলাম, তাহলে শুধু 12, তাহলে উত্তর কত 12। 21 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত।
120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে সম্পূরক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি চলে গেলে 60 ডিগ্রি থাকে। তাহলে সম্পূরক মানে দেখবেন যে সম্পূরক বড়, পূরক এবং সম্পূরক, যেটার মধ্যে পূরক লেখা ছোট, সম্পূরক লিখতে বড় সংখ্যা লাগে, মানে বেশি সময় লাগে। তাহলে সম্পূরক হচ্ছে বড় কোণ 180 ডিগ্রি, মাথায় রাখবেন। আর পূরক ছোট 90 ডিগ্রি। 22, একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা 44 হলে এর ক্ষেত্রফল কত? আচ্ছা, বর্গাকৃতি বলছে, তাহলে বর্গের পরিসীমা সমান হচ্ছে 4a। তাহলে 4a সমান হচ্ছে কত? 44। তাহলে a সমান হচ্ছে কত? 11। 4 11 44। তাহলে a সমান যদি 11 হয়, বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি 11 হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল কি? a স্কোয়ার। তাহলে a স্কোয়ার সমান হচ্ছে 11 স্কোয়ার মানে 121। তাহলে ক্ষেত্রফল কত হবে? 121 বর্গ মিটার। বলছে log 2 to the power 8 সমান কত? আচ্ছা, তাহলে log 2 to the power 8 কে কি লেখা যায়? 8 কে লিখতে পারি আমি 2 কিউব। তাহলে দেখেন বাদর যদি মাথায় কাতে থাকে তাহলে সামনে চলে আসে 3 to the power log 2 base 2। তাহলে log বেজ এবং পাওয়ার সমান হলে সেটা হয়ে যায় 1। তাহলে 3 into 1। তাহলে 3 into 1 মানে 3। কারণ কি? লগের সূত্র হচ্ছে log a বেজ a সমান হচ্ছে 1। ঠিক আছে? তাহলে এখানেও 2 বেজ 2 যেহেতু আছে সেটা 1 হয়ে গেছে। তাহলে 3 একে 3। দেখেন 24 নম্বর কি বলছে যে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পর তাদের বয়স অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স কত? আচ্ছা দেখেন, এটা তো সমীকরণ সাজিয়ে করাই যাবে। হ্যাঁ, 10 বছর পূর্বে তাদের বয়স ছিল 4x 1x, তারপরে 10 বছর আবার যোগ করবে বর্তমান বছর, তারপর আর 10 বছর যোগ করবো, এরকম। কিন্তু দেখেন আমরা যদি অপশান টেস্ট করি তাহলে কত সহজে হয়ে যায়। দেখেন অপশান টেস্ট করেন যে 10 বছর পূর্বে তাদের বয়স ছিল 4:1। এখন দেখেন এখানে যে বছরগুলো দেওয়া আছে বর্তমান বয়স কত, তার মানে কি অপশানগুলো কিসের? বর্তমান বয়সের। তাহলে 10 বছর পূর্বে তাদের কি, তাহলে দুইটার বয়স থেকে 10 10 করে বাদ দেন, বাদ দিয়ে দেখেন যে তাদেরকে 4:1 সাজানো যায় কিনা, তাদেরকে 4:1 সাজানো যায় কিনা। আচ্ছা, তাহলে দেখেন 50 থেকে 10 বাদ দিলে কি হয়? 40 এবং 10। 40 এবং 10, তার মানে কি 4:1 সাজানো যায়। 47 থেকে 10 গেলে 37। 37কে তো 4 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটা বাদ। দেখেন 36। 36 থেকে 10 গেলে কত থাকে? 26। এটাকেও 4 দ্বারা ভাগ করা যায় না, তো এটাও বাদ। দেখেন 54। 54 থেকে 10 বাদ দিলে কত থাকে? 44। এবং 21 থেকে 10 বাদ দিলে কত থাকে? দেখেন 21 থেকে 10 বাদ দিলে কত থাকে? 11। এটাও যায় না, কিন্তু এটাকে যায়। দেখেন এটা হবে উত্তর। কারণ কি 50 থেকে 10 বছর বাদ দিলে কত থাকে? 40। 20 থেকে 10 বছর বাদ দিলে থাকে কত? 10। তার মানে কি 4:1। আবার দেখেন পরেরটাও টেস্টিং করে দিই। 10 বছর পর, তাহলে 10 বছর পরে হবে কত? 60। আর এটা হবে 30। তাহলে 60 আর 30-এর অনুপাত কত হয়? দেখেন 2:1। ঠিক আছে? এভাবে সবসময় শুধু সমীকরণ সাজালে হয় না, মাঝে মাঝে কিছু অপশন টেস্টিংও করতে হয়, তাহলে সহজ হয় এবং নিজের মেধাটা যাচাই হয়। এবং এইসব অঙ্ক বড় এরকম অঙ্ক দেই অপশন টেস্ট করার জন্য, তাড়াতাড়ি করার জন্য। আপনি যদি এরকম করে ডাক লিখে সাজাতে যান সমীকরণে, তাহলে আপনি সময় লস হবে। একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। একটি ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা 40 বেশি। ভগ্নাংশটি কত? দেখেন এটাকেও যদি আমি সাজাতে যাই তাহলে দেখেন কিভাবে সাজাবো। তাহলে বলছে কি ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তাহলে লব যদি x ধরি তাহলে হর হবে x+4। আচ্ছা, এটা হচ্ছে ভগ্নাংশটা। এবং বলছে বর্গ করলে কি হয়? তার হর লব অপেক্ষা 40 বেশি হয়। তাহলে এই যে হরের বর্গ বিয়োগ হচ্ছে লবের বর্গ সমান হচ্ছে কত? 40। দেখেন এরকম করে মনে করেন, এরকম করে দুইটা সমীকরণ সাজায় এত অনেক কিছু করা যাবে। কিন্তু আমি যদি অপশন টেস্ট করি দেখেন কত সহজে হয়ে যায়। দেখেন 11 থেকে 7 বাদ দিলে 4, 7 থেকে 3 বাদ দিলে 4, 13 থেকে 9 বাদ দিলেও 4, 5 থেকে 1 বাদ দিলেও 4। মানে প্রথমটা সবার সাথে মিলে। কিন্তু আমার দেখেন দ্বিতীয় একটা শর্ত দিয়ে দিছে যে ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। দেখেন হর কি হবে? বেশি হবে। কত বেশি? 40 হবে। দেখেন 5-এর স্কোয়ার কত? 25। 40 40ই হয় না, এটা 40 বেশি হবে, এটা বাদ। দেখেন
সাত সাত সাতা কত, 7-এর বর্গ কত 49, 3-এর বর্গ 9, তাহলে দেখেন পার্থক্য 40 হয়। আনসার এটাই হবে। তারপর এগুলো দেখাই দিই। 13 স্কোয়ার কত 169, 9 9 হচ্ছে 81, 169 থেকে 100 বাদ দিলে প্রায় 80-র মতো থাকে। 121 49, এখানেও প্রায় 40-50-এর মতো, 50-এর কাছাকাছি থাকে। ঠিক আছে, 121 আর হচ্ছে 49, প্রায় কত 50, 121, 70-এর মতো ব্যবধান হয়ে যায়। তাহলে এটা হবে না। তার মানে কি দেখেন, 7 থেকে 3 গেলে 4 হয় বেশি, এবং 7 স্কোয়ারে 49, 3 স্কোয়ারে 9, 49 থেকে 9 গেলে 40 বেশি পাওয়া যায়। তাহলে আনসার হচ্ছে এটা। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে অপশনটা আগে টেস্ট করে দেখবেন যে মিলে কিনা। একটি গাড়ির চাকা মিনিটে 60 বার ঘুরে, 1.5 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তাহলে মিনিটে 60 বার মানে কি, 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে ঘুরে কয়বার, 60 বার। তার মানে কি সেকেন্ডে একবার। তাহলে 1.5 সেকেন্ডে ঘুরে কত, তাহলে 1.5 সেকেন্ডে কতটুকু ঘুরে সেটা আমরা বের করব। প্রতি সেকেন্ডে একবার করে ঘুরে, তাহলে 1.5 সেকেন্ডে 1.5 বার ঘুরবে। 1.5 বার মানে কি, একটি চাকা মানে কত, একবার ঘোরা মানে কত 360 ডিগ্রি। তাহলে 1.5 সেকেন্ড মানে কি, একটা ঘুরে আবার অর্ধেকটা ঘুরবে, তাহলে 1.5 ইন্টু 360, তাহলে 360-360-এর অর্ধেক কত 180, 54, 540, তাহলে 540 ডিগ্রি। ঠিক আছে, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? আচ্ছা, তাহলে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে আর গুণন, আবার হচ্ছে দশমিকে বের করা। দেখেন আর গুণন করলে যেটার লব বেশি হবে সেটা বড়। 4 5 20, 3 6 18, তাহলে 20 বেশি হয়ে গেল, তাহলে এটা বড়, এটা তো ছোট অলরেডি বাদ। তাহলে এরপরে এটার সাথে টেস্টিং করি। 5 100 500, আর 6 75 কত হয় 450, তাহলে এটা বেশি। 5 11 55, 6 8 48, তাহলে এটা বেশি। আবার দশমিকে দেখাই দিই। 6 দ্বারা 50কে ভাগ করলে কত হবে 0.6 8 48, মানে 8-এরও বেশি হয়, 8 পয়েন্ট সামথিং হবে। কিন্তু দেখেন এটাকে করলে 4 মানে 30, 4 7 28, 0.7 সামথিং থাকে। আর এটা তো 0.75 বোঝা যাচ্ছে 75। এটাও দেখেন কি 11 দ্বারা 8 80, মানে 8 মানে কি 80, 7 11 77, মানে 7 পয়েন্ট সামথিং। এবং দেখেন এটা প্রথমে আছে 0.8, তার মানে কি এটা এমনিও বড়। ঠিক আছে, দুইভাবে দেখা দিলাম কিভাবে টেস্টিং করবেন, দশমিকে এবং আর গুণন করে। 8 10 16 14 16 20 উপাত্তগুলোর মধ্যক কোনটি? বলছে মধ্যক, এখানে গড় চাই নাই যে আপনি সবগুলো যোগ করে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা 6 দ্বারা ভাগ করে দিবেন, তাহলে হবে না। মধ্যক কি, দেখেন আগে গণবেন যে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা সংখ্যা। যদি জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যার মানে এই উপাত্ত সংখ্যাগুলোর মানে কয়টা সংখ্যা, 6টা সংখ্যা আছে, এটা তো জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার উপাত্ত বের করতে হলে কি করতে হয়, n/2 প্লাস n/2 প্লাস 1 এততম সংখ্যার আরও সাথে ভাগ করতে হয় কত দ্বারা, 2 দ্বারা। মানে কি দেখেন কয়টা সংখ্যা, 6টা সংখ্যা। তাহলে 6টা সংখ্যা মানে কি 6/2 যোগ 6/2 যোগ 1 এততম পদ, এগুলো হচ্ছে কি তমপদ। মানে কি 3তম, 2 দ্বারা 6কে ভাগ করলে কত হয় 3তম পদ, যোগ হচ্ছে কত 3 যোগ 1, মানে 4তম পদ। 3তম পদ এবং 4তম পদের যোগফল, সেটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এগুলো তমপদ লিখলাম না। তাহলে দেখেন 1 2 3, 3তম পদ এটা, 4তম পদ হচ্ছে এটা, তার মানে 16 যোগ 14 ভাগ 2, 30, 30কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 15, তাহলে মধ্যক কত হবে, মধ্যক হবে 15। ঠিক আছে, নিচের কোনটি মূলদ সংখ্যা? √2 একটি অমূলদ সংখ্যা, এটা আমরা সবসময় জানি। √3 অমূলদ, কারণ দশমিক আসবে। √11 অমূলদ, কিন্তু √9 সমান আসবে কত 3, 3 একটি মূলদ সংখ্যা, তার মানে √9 হচ্ছে মূলদ সংখ্যা। বিন্দু কত মাত্রিক? এই যে বিন্দু শুধু অবস্থান আছে, বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, তাহলে বিন্দু হচ্ছে শুধু একমাত্রিক বিন্দু। ঠিক আছে, তো আজকের মতো সমাধান ক্লাস এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো সমাধান ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।